চলুন আজকে চাঁদপুর জেলা নিয়ে একটু কথা বলি। আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে, প্রতিবেদনও আছে। চেষ্টা করব এর কিছু ভেতরের দিকগুলো তুলে ধরতে। দেখি চাঁদপুরকে কি বিষয় এমন বিশেষ করে তুলেছে। অবশ্যই। শুরুতেই যদি বলি, চাঁদপুর জেলা কিন্তু চট্টগ্রাম বিভাগের অধীনে পড়ে। হ্যাঁ, সেটা জানি, কিন্তু জেলা হিসেবে স্বীকৃতি তো বেশ পরে পেয়েছে। ঠিক, ১৯৮৪ সালে। তার আগে ১৮৭৮ সাল থেকেই এটা মহকুমা ছিল। বেশ পুরনো প্রশাসনিক গুরুত্ব এর। আর এর অবস্থানটা যদি দেখি, উত্তরে কুমিল্লা, মুন্সিগঞ্জ, দক্ষিণে নোয়াখালী, লক্ষ্মীপুর, পূর্বেও কুমিল্লা, আর পশ্চিমে তো বিশাল মেঘনা নদী, শরীয়তপুর, মুন্সিগঞ্জও আছে পশ্চিমে। একদম। আয়তনটাও নেহায়েত কম না, প্রায় ধরুন ১৬৫০ থেকে ১৭০০ বর্গ কিলোমিটারের মতো। তবে চাঁদপুরের আসল পরিচিতি তো মনে হয় এর নদীগুলো দিয়ে, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া। ঠিক তাই। বিশেষ করে চাঁদপুর শহরের কাছে যে পদ্মা আর মেঘনার মিলনটা হয়েছে, সেটা অসাধারণ একটা জায়গা। শুধু দেখার জন্য সুন্দর তাই না, এই অঞ্চলের জীবন আর অর্থনীতিতেও এর বিরাট প্রভাব। মানে এই মিলনস্থলের জন্যই কি চাঁদপুর এত গুরুত্বপূর্ণ একটা নদীবন্দর হয়ে উঠেছে? হ্যাঁ, মূলত সেই কারণেই। এই নদীগুলো এখানকার জীবনের সাথে একদম জড়িয়ে আছে। তাহলে তো জনসংখ্যাতেও এর প্রভাব পড়ার কথা। কিরকম এখানকার জনবিন্যাস? অবশ্যই পড়েছে। ২০২২ সালের যে আদমশুমারি, সেই অনুযায়ী জনসংখ্যা প্রায় ২৬,৩৫,০০০। ২৬,৩৫,০০০? বেশ বেশি। হ্যাঁ, আর ঘনত্বটাও দেখুন, প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৬০২ জন। বেশ ঘনবসতি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা ১১৪৪ জন। এটা কিন্তু জাতীয় গড়ের চেয়ে বেশ খানিকটা বেশি। তাই নাকি? আচ্ছা, এর কারণ কি হতে পারে? কোনো বিশেষ অর্থনৈতিক বা সামাজিক কারণ? সেটা নিয়ে আসলে আরও গবেষণা করা যেতে পারে। হয়তো ঐতিহাসিক কোনো কারণ আছে, বা এখানকার কাজের ধরনের সাথে সম্পর্কিত। আর শহরের জনসংখ্যার কথা বললে, প্রায় ২৬% মতো মানুষ শহরে থাকেন। বাকিরা গ্রামে। আর ধর্মীয় দিক থেকে? ধর্মীয়ভাবে দেখলে বেশিরভাগই মুসলিম, প্রায় ৯৪%-এর বেশি। আর হিন্দু আছেন প্রায় ৫.৫%। আচ্ছা, প্রশাসনিক দিকটা যদি একটু দেখি, কটা উপজেলা আছে এখানে? মোট ৮টা উপজেলা। চাঁদপুর সদর তো আছেই, সাথে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, হাইমচর, কচুয়া। মতলব উত্তর আর দক্ষিণ? হ্যাঁ, মতলবকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, উত্তর আর দক্ষিণ। আর আছে শাহরাস্তি। বেশ কয়েকটা উপজেলা। আর এই প্রশাসনিক কাঠামোর মধ্যে শিক্ষা ব্যবস্থা কেমন? ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? অবশ্যই। চাঁদপুর সরকারি কলেজ তো খুবই বিখ্যাত। ১৯৪৬ সালে তৈরি। ১৯৪৬? অনেক পুরনো। হ্যাঁ, আর প্রায় ১৪,০০০ ছাত্রছাত্রী পড়ে সেখানে। সম্প্রতি ২০১৮ সালে চাঁদপুর মেডিকেল কলেজও চালু হয়েছে। এটা কিন্তু একটা বড় উন্নয়ন। তা তো বটেই। স্বাস্থ্য আর শিক্ষা দুটোতেই উন্নতি। আচ্ছা, শিক্ষার কথা তো হলো, এবার অর্থনীতি নিয়ে একটু কথা বলি। চাঁদপুর মানেই তো আমাদের মাথায় আসে ইলিশের কথা। ইলিশের বাড়ি হিসেবে পরিচিতিটা কেমন কাজে দিয়েছে? খুবই কাজে দিয়েছে। এই ব্র্যান্ডিংটা দারুণ সফল। চাঁদপুর অর্থনৈতিকভাবে এমনিতেই গুরুত্বপূর্ণ একটা জায়গা, নদীবন্দর হওয়ার কারণে। একসময় পাটের জন্য খুব নাম ছিল। ও, পাটের জন্য? হ্যাঁ, পাট রপ্তানি হতো এখান থেকে। তবে এখন ইলিশই প্রধান আকর্ষণ এবং পরিচিতি। এই ইলিশের বাড়ি ব্র্যান্ডিংটা জেলার পর্যটন আর অর্থনীতি দুটোতেই খুব ইতিবাচক প্রভাব ফেলেছে। কিন্তু এই নদী নির্ভরতা, বিশেষ করে ইলিশের ওপর, এটা কি সবসময় একই রকম থাকবে? ধরুন নদীর নাব্যতা বা জলবায়ু পরিবর্তন, এগুলোর কোনো প্রভাব পড়ছে? ভালো পয়েন্ট। কিছু রিপোর্টে সেরকম আশঙ্কার কথা আসছে বটে। নদীর নাব্যতা কমলে বা জলবায়ুর কারণে ইলিশের পরিমাণ কমলে চ্যালেঞ্জ তো তৈরি হবে। তবে শুধু ইলিশ নয়, এখানে পাটকল, ম্যাচ ফ্যাক্টরি, কিছু কেমিক্যাল কারখানাও আছে। একটা থার্মাল পাওয়ার স্টেশনও অর্থনীতিতে ভূমিকা রাখে। তার মানে বেশ বৈচিত্র্য আছে অর্থনীতিতে। যোগাযোগ ব্যবস্থা কেমন? নদীপথ তো ভালো বললেনই। হ্যাঁ, নদীপথে ঢাকা, নারায়ণগঞ্জ, এমনকি কলকাতা বা গোয়ালন্দ ঘাটের সাথেও যোগাযোগ বেশ ভালো। এছাড়া সড়ক পথে আর রেলপথেও ঢাকা, চট্টগ্রামের সাথে ভালো কানেক্টিভিটি আছে। আচ্ছা, এবার একটু সংস্কৃতি বা মানুষজন নিয়ে কথা বলি। এখানকার মানুষজন কেমন? শোনা যায় খুব অতিথিপরায়ণ। নদীর প্রভাব স্পষ্ট। উৎসব পার্বণ, লোকগানেও সেটা পাওয়া যায়। ঘুমনে যাওয়ার মতো জায়গা কি আছে? দর্শনীয় স্থানের মধ্যে ধরুন গুরুর দরগাহ আছে, 5 স্টার পার্ক নামে একটা জায়গা আছে, হাজীগঞ্জ বড় মসজিদ বেশ বিখ্যাত, রূপসা জমিদার বাড়িটাও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। আর অবশ্যই মেঘনা পদ্মার মিলনস্থলের যে দৃশ্য, সেটা তো অসাধারণ। দারুণ। এবার একটু ইতিহাসের দিকে যাই।
চাঁদপুর তো শুরুতে কুমিল্লার অংশ ছিল, তাই না? হ্যাঁ, আগে কুমিল্লার অংশ ছিল, মানে তৎকালীন বৃহত্তর কুমিল্লার। ত্রিপুরা জেলার অংশও বলা যায়। 1878-এ মহকুমা হয় আর 1984-তে এসে পূর্ণাঙ্গ জেলা। কিন্তু নামটা কিভাবে এলো চাঁদপুর? এটা নিয়ে তো কয়েকটা মত আছে শুনলাম। হ্যাঁ, কয়েকটা থিওরি আছে। কেউ বলেন জমিদার চাঁদ রায়ের নামে, কেউ বলেন দরবেশ চাঁদ ফকিরের নামে। আরেকটা মত আছে না কোনো শাসককে নিয়ে? ঠিক, পঞ্চদশ শতকের একজন শাসক ছিলেন শাহ আহমেদ চাঁদ, তার নাম থেকেও হতে পারে। কোনটা সঠিক সেটা নিশ্চিত করে বলা মুশকিল, কিন্তু এটা বোঝা যায় যে জায়গাটার নাম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে জড়িত, আর এর ইতিহাস বেশ পুরনো। মানে ইতিহাসটা বেশ সমৃদ্ধ। সব মিলিয়ে যদি দেখি, চাঁদপুর শুধু ইলিশের বাড়ি বা নদীর মিলনস্থল নয়, এর একটা নিজস্ব প্রশাসনিক, অর্থনৈতিক, ঐতিহাসিক আর সাংস্কৃতিক পরিচয় আছে। নদীগুলো যেন সবকিছুর কেন্দ্রে। একদম ঠিক বলেছেন। নদীকেন্দ্রিক যোগাযোগ, উর্বর জমি, ব্যবসা বাণিজ্য, ঐতিহাসিক স্থাপনা আর এখানকার মানুষজন, সব মিলিয়েই চাঁদপুর। এর ভিত্তিটা বেশ শক্ত আর ভবিষ্যতের সম্ভাবনাও অনেক। যদিও কিছু চ্যালেঞ্জ তো থাকবেই, যেমনটা আপনি বলছিলেন নদীর ব্যাপারে। আলোচনাটা প্রায় শেষের দিকে। একটা বিষয় শুধু ভাবছি, চাঁদপুর যেভাবে নদী আর বিশেষ করে ইলিশকে কেন্দ্র করে তার পরিচিতি আর অর্থনৈতিককে একটা রূপ দিয়েছে, এই মডেলটা কতটা টেকসই? জলবায়ু পরিবর্তন বা অন্য কোনো কারণে যদি এই নদী বা ইলিশ সম্পদ কমে যায়, তখন চাঁদপুর কিভাবে এগোবে? এটা মনে হয় একটা বড় প্রশ্ন ভবিষ্যতের জন্য। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। এটা নিয়ে অবশ্যই ভাবার অবকাশ আছে। হয়তো ভবিষ্যতের চাঁদপুরকে আমরা নতুন কোনো পরিচয়ও দেখতে পাব। দেখা যাক।